স্যার বুঝলাম না। আসসালামু আলাইকুম। তুমি সবাইকে শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আহ আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের রিভিশন ক্লাস। আমরা প্রথম গত দিন রিভিশন একটি ক্লাস করেছি, আজকে আরেকটি করব এবং এখানে সিকিউ এবং এমসিকিউ সমাধান হবে। প্রত্যেককেই রাখতে হবে, আহ, বই বই সাথে রাখতে হবে। প্রত্যেককে বই সাথে রাখতে হবে, সামনে রাখতে হবে। ঠিক আছে? তো জি স্যার আছে। হ্যাঁ, সামান্য একটু আলোচনা আছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ব্যবসার সামাজিক গুরুত্ব এবং সামাজিক ব্যবসায় কি ব্যবসায়ের সামাজিক ব্যবসার প্রবক্তা এবং শর্ত। তো ব্যবসায়ের আর্থ সামাজিক গুরুত্বটা হচ্ছে, তোমরা পড়ে নিবে। আর্থ সামাজিক গুরুত্ব অর্থাৎ অর্থনৈতিক গুরুত্ব এবং সামাজিক গুরুত্ব কি, এটি স্পষ্টভাবে তোমাদেরকে পড়তে হবে। এমসিকিউ আসে নিচের কোনটি অর্থনৈতিক গুরুত্ব, সামাজিক গুরুত্ব। ধরে নাও এই তিনটি দেয়া আছে। অর্থনৈতিক গুরুত্ব সরকারের রাজস্ব বৃদ্ধি একটা দেয়া আছে, তাহলে তোমাকে কোনটা দাগাতে হবে? সরকারের রাজস্ব বৃদ্ধি, এমসিকিউ দাগাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখে নেই যে অর্থনৈতিক গুরুত্বগুলো কি কি। যে সম্পদের উপযুক্ত ব্যবহার হয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে বলেই শিল্প নামক অর্থাৎ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আর এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রকৃতিতে যে সকল সম্পদ পাওয়া যায়, এই সম্পদগুলো মানুষ সরাসরি ভোগ করতে পারে না। অনেক সম্পদই এগুলোর আরো ব্যবহার উপযোগী করে তোলার জন্য এই শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ করে। তার মানে হচ্ছে যে প্রকৃতিতে যে সকল সম্পদ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি না, সেগুলোর উপযুক্ত ব্যবহার হয়। যেমন ধরে নাও যে পলিথিন সংগ্রহ করা হয়, ভাঙ্গা হাঁড়ি পিতল সংগ্রহ করা হয়। এগুলো ব্যবহার করার পর একটা নির্দিষ্ট সময় ব্যবহার করার পর এগুলো ফেলে দেওয়ার কথা ছিল, কিন্তু এগুলো সংগ্রহ করে আবার রিফাইন করে নতুন সম্পদ তৈরি হচ্ছে। তার মানে এই সম্পদগুলোর একটি নতুন উপযোগ তৈরি হয়েছে। তা এইভাবেই সম্পদের উপযুক্ত ব্যবহার হয়। মূলধন গঠন ও তার সৎ ব্যবহার এভাবে হয়ে থাকে। তারপর ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের অর্থনৈতিক ইনকাম করার সুযোগ তৈরি করে দেয়। তারপরে কি হয়, যে এখানে যে সম্পদগুলো রয়েছে সেগুলো মূলধন হিসেবে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে যে এগুলোর সৎ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান। ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি, যখন ব্যবসা করবে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান, তখন তাদের নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তখন ইনকামের উপরে একটা নির্দিষ্ট অংশ সরকারকে ট্যাক্স দিতে হয়। ঠিক আছে? তার মানে হচ্ছে যে জাতীয় আয় বৃদ্ধি পায়। ঠিক আছে? মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জাতীয় আয়ও বৃদ্ধি পায়। উন্নত প্রযুক্তির ব্যবহারের সুযোগ থাকে, সরকারের রাজস্ব বৃদ্ধি পায়, জাতীয় সম্পদ বৃদ্ধি পায়, সেবাধর্মী প্রতিষ্ঠানে উন্নয়ন ঘটে। ঠিক আছে না? এই যে গ্যাস পানি বিদ্যুৎ, এগুলো আমাদের গ্যাস পানি এগুলো প্রাকৃতিক সম্পদ। তারপর হচ্ছে পানির স্রোত, এগুলো প্রাকৃতিক ভাবে তৈরি হয়। তো এগুলো থেকে আবার এই স্রোতকে কাজে লেগে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয়, এই বিদ্যুৎ সরবরাহ করার কাজে কতগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো সেবাধর্মী প্রতিষ্ঠান। গ্যাস সরবরাহ করে, পানি সরবরাহ করে ওয়াসা, ইলেকট্রিসিটি, তাই না, ডেস্কো, নেস্কো ইত্যাদি আরো অনেক রয়েছে, সেগুলো সেবাধর্মী প্রতিষ্ঠান। এরপরে সামাজিক গুরুত্ব কি কি আছে? পণ্য সেবার যোগান হয়, অর্থাৎ মানুষ তার প্রয়োজন মাফিক যে সকল পণ্য সেবা ভোগ করতে চায়, সে সকল পণ্য ও সেবার যোগান দিয়ে থাকে এই ব্যবসা প্রতিষ্ঠান। বেকার সমস্যার সমাধান হয়, শিল্পকলা শিক্ষা ও সংস্কৃতি বিকাশে সহায়তা করে, সম্পর্ক উন্নয়ন ঘটে। নিশ্চয়ই তোমরা এই পয়েন্টগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কারো কোনো প্রশ্ন আছে? বলো তো দেখি যে এটা স্যার কিভাবে হলো এরকম। আমি একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব, কোনো অসুবিধা নেই। কারো কোনো প্রশ্ন আছে? স্যার 7 নম্বর পয়েন্ট সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়নটা একটু বোঝাই দিবেন। রাইট, হ্যাঁ, আচ্ছা। সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন, যেমন ধরো যে আহ অনেক এই আর্টের প্রতিষ্ঠান দেখেছো না? ব্যানার তৈরি ইয়েস করে, স্যার। প্রেস তৈরি করে, প্রেসের ছাপানো হয়। তারপর হচ্ছে যে একটা ব্যানারে কত রং তুলি দিয়ে আঁকা হয়। তারপরে হচ্ছে যে আড়ং-এ যে সকল হ্যান্ডমেড এই যে উপকরণ তৈরি করা হয়, তোমরা দেখছো যে ওটাকে কি বলা হয়, রাস্তাঘাটের পাশে অনেক
ঝুড়ি ঝুড়ি বিক্রি হয়, হয় না বলো তো দেখি? ইয়েস স্যার। হ্যাঁ, এই যে ঝুড়িগুলো যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়, ধরে নাও এই ঝুড়ি যে প্রতিষ্ঠানে তৈরি হয়, সেই ঝুড়িগুলো কি বানানোর পরেই কি বিক্রি করে, নাকি এগুলো রং চং করা হয়, রং টং লাগানো হয়? স্যার এগুলা কালারফুল করে নাই। কালারফুল করা হয়। তাহলে এই কালারফুল করার জন্য অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য বলছে যে এই প্রতিষ্ঠানগুলো সেবাধর্মী প্রতিষ্ঠান। জি বুঝতে স্যার। পারছো? তাহলে এগুলো হচ্ছে ইয়েস স্যার। সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন ঘটে। আর এই যে হাতে তৈরি ঝুড়ি টুড়ি ইত্যাদি তৈরি, ঝুড়ি বক্স ইত্যাদি তৈরি হয়, আর এগুলোর উপর ভিত্তি করে অনেক রং তৈরি, রং রং আর্টিস্ট আছে যারা চারুকালু কলায় পড়েছে বা আরো মানে এগুলোর কাজ করতে করতে অভিজ্ঞ হয়েছে, তারা আলাদা আলাদা ভাবে প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে, সেগুলোর কথা বলছি। ইয়েস তার স্যার, মানে বুঝতে এভাবে পেরেছি। সেবাধর্মী প্রতিষ্ঠান উন্নয়ন ঘটে। সামাজিক গুরুত্ব নিয়ে কারো ইয়েস। কোনো প্রশ্ন আছে? স্যার সম্পর্কের উন্নয়ন মানে? সম্পর্কের উন্নয়ন মানে হচ্ছে যে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান এবং চূড়ান্ত ক্রেতা ভোক্তা যারা রয়েছে তাদের সম্পর্কের উন্নয়ন ঘটে। তাদের মধ্যে যখন একটি শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, সেখানে পণ্য উৎপাদন হয়, মানুষের প্রয়োজন উপযোগী করে পণ্য তৈরি করা হয়, তখন যাদের প্রয়োজন, যারা ভোগ করবে, তারা কি ওই প্রতিষ্ঠানে যায় কি যায় না? জয় স্যার। যায়। তার মানে এর মাধ্যমে ওই ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে একটা সম্পর্কের সুসম্পর্ক তৈরি হয় কি হয় না, জানাশোনা তৈরি হয় হয় স্যার। কিনা? রাইট, আমি সেটা বলছি যে এটা সম্পর্কের উন্নয়ন ঘটে এভাবে। ঠিক আছে? স্যার ব্যবসার মাধ্যমে কেমনে শিক্ষার বিকাশ হবে? আচ্ছা, আমরা বলছি যে শিল্পকলায় শিক্ষা সংস্কৃতি বিকাশের সহায়তা। আমরা দেখেছি যে এই শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল উপকরণ হয়, দেখো, শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল উপকরণ ব্যবহার হয়, সেগুলো কোথায় তৈরি হয়? কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, শিল্প প্রতিষ্ঠানে, ঠিক কিনা বলো তো দেখি? জি স্যার। রাইট। তাহলে এই উপকরণগুলো ছাড়া, যেমন হচ্ছে তোমার বই দরকার, বই প্রেসে তৈরি হচ্ছে, প্রেসের কালার তৈরি করা হচ্ছে কালারফুল বুকস তৈরি করা হচ্ছে, এগুলো বাইন্ডিং করা হচ্ছে। আবার পেন পেন যে তুমি ব্যবহার করছো, পেন কোনো না কোনো শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার তৈরি করা হচ্ছে। যদি এই পেন, পেন্সিল, বুক, স্কেল, হোয়াইট বোর্ড, মার্কার ইত্যাদি যদি না থাকতো, যদি বেঞ্চ তুমি না থাকতো, তাহলে কি তুমি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা চালাতে পারতে? না স্যার। না। তাহলে তোমার শিক্ষা প্রতিষ্ঠান কি কি সহায়তা করছে না এই শিল্প প্রতিষ্ঠানগুলো বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো? ইয়েস স্যার। রাইট। তার মানে হচ্ছে যে আমরা বলতে পারি যে এই ব্যবসা প্রতিষ্ঠান সামাজিক দিক থেকে, যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একটা সামাজিক প্রতিষ্ঠান, শিল্পকলা প্রতিষ্ঠান একটা সামাজিক প্রতিষ্ঠান, ঠিক আছে, শিক্ষা সংস্কৃতি বিকাশে সহায়তা করে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো। ক্লিয়ার? জি স্যার। রাইট, হ্যাঁ। এরপর হচ্ছে বেকার সমস্যা সমাধান। এটা কিন্তু একটা সামাজিক গুরুত্ব। বেকার সমস্যা সমাধান একটা সামাজিক সমস্যা। এই সমস্যা সমাধান অর্থাৎ যত ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হবে, এখানে অনেক বেকার লোকের কর্মসংস্থান হবে, বেকার সমস্যা সমাধান হবে। আর কেউ কোনো প্রশ্ন জানতে চাও? এখন আসো দেখি সামাজিক ব্যবসায় কাকে বলে। যে ব্যবসায় করতে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন, কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরীকরণের উদ্দেশ্যই থাকে মুখ্য, তাকে সামাজিক ব্যবসা বলে। তার মানে হচ্ছে যে দেখো যে সমাজে অনেক বিত্তবান লোক রয়েছে যাদের অর্থের আর প্রয়োজন নেই, এখন ওরা খেতে চায়, সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চায়, সমাজে বেঁচে থাকতে চায়। তখন এই ব্যক্তিগুলো কি করে, সমাজের কল্যাণের জন্য কাজ করতে চায়। তখন এরা প্রচুর অর্থ রয়েছে, এই ব্যক্তিরা তখন সমাজে অর্থ বিনিয়োগ করে। কেন বিনিয়োগ করে? যে সমাজের যে সকল মানুষ রয়েছে, অর্থাৎ সমাজকে স্বাবলম্বী করা, সমাজের প্রত্যেক ব্যক্তির কল্যাণে নিজের অর্থটার জন্য ব্যবহার হয়। এজন্য এই ব্যক্তিরা কি করে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবহার করে। অবশ্যই মুনাফা অর্জন না করে তো সমাজের কোনো কিছুর কল্যাণ হবে না, মুনাফা অর্জন করতে হবে। কিন্তু এই মুনাফা অর্জনের মুখ্য বিষয় নয়, বরং মুনাফা অর্জনের মাধ্যমে সমাজের দরিদ্র যে সকল মানুষ রয়েছে, তাদের সমাজে যে সকল বসবাসকারী ব্যক্তি রয়েছে, তাদের সমাজ কল্যাণ, তাদের সবার কল্যাণ সাধন। তো এই সকল ব্যক্তিরা কি করে, অর্থ বিনিয়োগ করে, বিনিয়োগকৃত অর্থ থেকে প্রাপ্ত লাভ সমাজের কল্যাণের জন্য ব্যবহার করে।
একটা সময় ওই ব্যবসা প্রতিষ্ঠান যখন স্বাবলম্বী হয়, সমাজ স্বাবলম্বী হয়ে থাকে, তখন ওই ব্যক্তি তার বিনিয়োগকৃত অর্থ ফেরত নেয়, কোনো মূলধন মুনাফা নেয় না। ঠিক আছে? তো তো এই সকল ব্যবসা হচ্ছে আমাদের সামাজিক ব্যবসা। তার মানে দেখো যে বিনিয়োগ যেই করুক না কেন উপকার পাবে সমাজের সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান। ঠিক আছে? তো এটার নাম হচ্ছে সামাজিক ব্যবসা। এই সামাজিক ব্যবসার প্রবক্তা হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আমরা যদি স্বাভাবিক আমরা তাকে আইডেন্টিফাই করি, সামাজিক ব্যবসায় ধারণার প্রবক্তা হলেন বাংলাদেশের কৃতি সন্তান, ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনক। প্রশ্ন আসবে, এমসিকিউ আসবে, ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনক কে? তখন তোমাকে বলতে হবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, শান্তিতে নোবেল বিজয়ী, কীর্তিমান পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই ব্যবসার 7টি মূলনীতি বা আদর্শের কথা বলেছেন। কয়টির মূলনীতি বা আদর্শের কথা বলেছেন? 7টি। 7টি। স্যার, হ্যাঁ, ক্ষুদ্র ঋণ ঋণ ব্যবস্থা কি? ক্ষুদ্র ঋণ ব্যবস্থা মানে হচ্ছে যে দেখো যে প্রান্তিক অঞ্চলে যে সকল মানুষ বসবাস করে, প্রান্তিক অঞ্চলে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে, রিমোট এরিয়ায়, একেবারে গ্রাম পর্যায়ে যে সকল ব্যক্তি বসবাস করে, এখানে অনেক ব্যক্তি আছে যারা অর্থের অভাবে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। ঠিক আছে? শক্তি আছে কিন্তু আর্থিক সামর্থ্য নেই। তো এই সকল ব্যক্তিদেরকে কি হয়, সামান্য নামমাত্র সুদে কি করে, ওদেরকে যেমন প্রয়োজন, ওদের 10,000 টাকা, কারো 10,000 টাকা ঋণ প্রয়োজন, কারো 6,000 টাকা ঋণ প্রয়োজন, কারো 20,000 টাকা ঋণ প্রয়োজন, বুঝতে পারছো? অল্প সময়ের জন্য ঋণ দিয়ে থাকে। এটার নাম হচ্ছে ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট। বুঝতে পেরেছো? জি স্যার। রাইট। তো গ্রামীণ ব্যাংক কি করে, এই সকল দরিদ্র ব্যক্তিদেরকে, মহিলা পুরুষ যারা আছে তাদের সবাইকে স্বল্প সুদে ঋণ দেয় এবং সুযোগ দেওয়া হয় যে এই টাকা দিয়ে আপনারা অর্থনীতিতে কোনো কাজকর্ম করেন, এখান থেকে যে টাকা ইনকাম হবে সেখান থেকে আস্তে আস্তে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করবেন। এইগুলো হচ্ছে ক্ষুদ্র ঋণ। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা আমাদের শান্তিতে নোবেল বিজয়ী কীর্তিমান পুরুষ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এটার প্রবর্তক। ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে তোমরা সবাই বের করো, বই বের করো, সবাই বই বের করে এমসিকিউ সিকিউ দুটাই বের করো। এমসিকিউ সিকিউ দুটাই বের করো। বের করেছো? জি স্যার। প্রথম অধ্যায়ের এমসিকিউ আমরা মাঝে মাঝে আলোচনা করব, দেখি কতদূর কি করা যায়। দেখি 10-15টা আমরা সমাধান করি, দেখি পারি কিনা। যাকে ধরবো সে উত্তর দিবে। আচ্ছা, রোহান বলো, 1 নম্বর প্রশ্নের উত্তর বলো, বা আমি প্রশ্ন করি তুমি উত্তর দাও। বিজনেস শব্দটি বিজনেস শব্দটি কোন ভাষা থেকে এসেছে, বা কোন ভাষার শব্দ? রোহান। জি স্যার। আমি বিজনেস শব্দটি কোন ভাষার শব্দ? ইংরেজি। ও আচ্ছা, অপশন বলি নেই না? আচ্ছা, পণ্য বন্টনে স্থানগত বাধা দূর হয় কিসের মাধ্যমে? পণ্য বন্টনে স্থানগত বাধা দূর হয় কিসের মাধ্যমে? বিজ্ঞাপন, পরিবহন, গুদামজাতকরণ, পণ্য বিনিময়? পরিবহনের মাধ্যমে। সিয়াম বলো। স্যার আমি সিয়াম। হ্যাঁ, সিয়াম 104442 104442। হ্যাঁ। ব্যবসার ভূষণ কোনটি? মুনাফা, সুনাম, সমৃদ্ধি, শৃঙ্খলা? মুনাফা স্যার। ব্যবসার ভূষণ কি মুনাফা হবে না সুনাম হবে? সুনাম হবে। ভূষণ মানে হচ্ছে যে প্রশংসা, অহংকার, এরকম বিষয়। ঠিক আছে? বেশভূষণ বলে না, বেশভূষণ, দেখতে শুনতে ভালো। খেয়াল করে নে স্যার ভালো করে। জি স্যার। ওকে। এরপরে হচ্ছে যে সাইয়াম বলো, গুদামজাতকরণ পণ্যের কোন ধরনের বাধা দূর করে? স্থানগত, কালগত, রূপগত, অর্থগত? কালগত স্যার। কালগত। এরপর হচ্ছে যে রুবায়েত বলো, নিচের কোনটি ব্যবসা প্রতিষ্ঠান বহির্ভূত? ঔষধের দোকান, দাতব্য প্রতিষ্ঠান, ক্লিনিক, ব্যবসায়, খাবারের দোকান?
দাতব্য প্রতিষ্ঠান। রাইট, এটি কোনো ব্যবসা প্রতিষ্ঠান নয়। দাতব্য প্রতিষ্ঠান কখনো মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। আবার ধরো শিক্ষা প্রতিষ্ঠান কি মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয়? সরকারি যে প্রতিষ্ঠানগুলো, না, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠান তারপরে হচ্ছে যে সোহরাওয়ার্দী হাসপাতালের কথা যদি বলি, পিজি হাসপাতালের কথা যদি বলি, এসব প্রতিষ্ঠান কখনো ব্যবসা প্রতিষ্ঠান নয়, কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়নি। তারপর স্যার, হচ্ছে দাতব্য প্রতিষ্ঠানগুলো কোন ধরনের? এটি সেবামূলক প্রতিষ্ঠান, বুঝছো? দান করে, জি স্যার। চ্যারিটেবল ফান্ড ওদের রয়েছে। আচ্ছা, আখ হতে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত? আখ হতে চিনি উৎপাদন করে বিশ্লেষণ, যৌগিক, প্রক্রিয়া ভিত্তিক, সংযোজন। স্যার প্রক্রিয়া ভিত্তিক। প্রক্রিয়া ভিত্তিক, ভেরি গুড, ওকে। তারপর হচ্ছে যে কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজির যোগান বাড়াতে পারে? কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি ঘটলে? তারপর হচ্ছে যে সামি বলো, সামি কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজির যোগান বাড়াতে পারে? ব্যাংক, বীমা, শিল্প সমবায়। সামি, কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজি যোগান, আরে এটা শুনে বলবা বাবারে, পুঁজি মানে মূলধনের যোগান বাড়াতে পারে। ব্যাংক, বীমা, হ্যাঁ ব্যাংক, হ্যাঁ অবশ্যই। বলতে এত লেট হলো কেন? মন বলো, মন। বাকিরা মিউট করবে। নিচের কোনটি প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য? প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। প্রত্যক্ষ সেবা আর কি? এটি কাজ বা সুবিধা, এটি ক্রয় বিক্রয় সংশ্লিষ্ট কাজ, এর মালিকানা হস্তান্তর যোগ্য। অর্থাৎ শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবার, সেই প্রত্যক্ষ সেবার কি বৈশিষ্ট্য আমরা পাই? এটি জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে, এটি কাজ বা সুবিধা, এটি ক্রয় বিক্রয় সংশ্লিষ্ট কাজ, এর মালিকানা হস্তান্তর যোগ্য। প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবার কি বৈশিষ্ট্য? রিফাত বলো। স্যার, এর মালিকানা হস্তান্তরযোগ্য। না 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 না, তুমি কি আমার জ্ঞানের মালিক হতে পারবে? যা আমার কাছে থাকবে না। স্যার জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে। না না না, এটি কাজ বা সুবিধা। এটি কাজ বা সুবিধা, রাইট। প্রত্যক্ষ সেবা হচ্ছে এটি একটি কাজ বা সুবিধা, এটি একটি কাজ বা সুবিধা। তারপর হচ্ছে যে পরেরটাতে অনেক অনেক ভালো করে শুনবে। ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে পড়ে, ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে পড়ে পরিবহন ও গুদামজাতকরণ, পাইকারি ব্যবসায় ও পরিবহন, খুচরা ব্যবসায়, গুদামজাতকরণ, পাইকারি ব্যবসায় ও রপ্তানি ব্যবসায়। স্যার কোশ্চেনটা আরেকবার একটু বলবেন? ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে পড়ে, ট্রেড বা পণ্য বিনিময়ের মধ্যে পড়ে। দুটো করে আছে, ও দিয়ে দুটো করে আছে, দুটাই হতে হবে। পণ্য বিনিময়ের মধ্যে হতে হবে, বিনিময়ের সহায়ক কাজ এখানে হবে না। পরিবহন ও গুদামজাতকরণ, পাইকারি ব্যবসায় ও পরিবহন, খুচরা ব্যবসায় ও গুদামজাতকরণ, পাইকারি ব্যবসায় ও রপ্তানি ব্যবসায়। স্যার ঘ নাম্বারটা গুড। পাইকারি ব্যবসায় এবং রপ্তানি ব্যবসায় দুটো পণ্য বিনিময়ের মধ্যে পড়ে। আর বাকি তিনটি অপশনে সহায়ক কাজ যুক্ত হয়েছে, যেমন পরিবহন গুদামজাতকরণ এটা সহায়ক কাজ, পাইকারি ব্যবসায় হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, কিন্তু পরিবহন আবার সহায়ক কাজ দিয়েছে। খুচরা ব্যবসায় হচ্ছে পণ্য বিনিময়, কিন্তু গুদামজাতকরণ আবার সহায়ক কাজ ঢুকিয়েছে। কিন্তু পাইকারি ব্যবসা এবং রপ্তানি ব্যবসা দুটাই কি ট্রেড বা পণ্য বিনিময়, ঠিক না? এটা কত নম্বর কোশ্চেন? এটা আমার বইয়ের মধ্যে আছে 50 নম্বর, তোমাদের বইতে আছে ট্রেড বা পণ্য বিনিময়, এর মধ্যে পড়ে। এরপরে হচ্ছে আমি মাঝে মাঝে ছেড়ে ছেড়ে যাচ্ছি আর কি, 60, 10, 20, 30, 40 এভাবে আমি যাচ্ছি আর কি, অল্প একটু। এরপরে সিকিউ আবার আলোচনা হবে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিকিউ এবং এমসিকিউ সলিউশন কিভাবে আমরা করব, ধরতে পারছি কিনা আমরা। যেমন একটু আগে দেখলাম যে আমাদের ট্রেড বা পণ্য বিনিময়, আমি বলেছিলাম যে ট্রেড বা পণ্য বিনিময় আর বিনিময় সহায়ক কার্যাবলী,
বিনিময় সহায়ক কার্যাবলী যদি কোনো অপশনের মধ্যে থাকে সেটা আর উত্তর হবে না, যেটাতে থাকবে না সেটাই উত্তর হবে। তারপরে জনাব মুগ্ধ ঢাকা থেকে তৈরি পোশাক ক্রয় করে ফেনী শহরে নিজ দোকানে বিক্রি করেন। ক্রয় করে নিয়ে এসে ফেনী শহরে নিজ শহরে মানে নিজ দোকানে বিক্রি করেন। তাহলে জনাব মুগ্ধ কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? একটা হলো হচ্ছে অর্থগত স্থানগত, না অর্থগত হবে না। তো ক্রয় করলে কি হয় বলো তো দেখি, ক্রয় করলে কি হয়? সত্যগত সত্যগত। হয়। আর যদি ক্রয় করে নিয়ে এসে, যে এক জায়গা থেকে ক্রয় করে নিয়ে এসে, ঢাকা থেকে ক্রয় করে নিয়ে এসে ফেনীতে নিয়ে এসেছে, স্থানগত সত্যগত। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই দুটো খেয়াল করবে। রাইট, স্থানগত এবং সত্যগত উপযোগ সৃষ্টি করেছেন। এরপরে আসো দেখি, আমাদের সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন শেষ, এটা আলোচনা করব না। এবার আসো দেখি যে বহুপদী না, হ্যাঁ বহুপদী সমাপ্তির সূচক 62 নম্বর। ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হলো, ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কি কি গণ্য হবে? দাতব্য প্রতিষ্ঠান কি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে? দাতব্য প্রতিষ্ঠান? না স্যার। না পোল্ট্রি ফার্ম? স্যার। পোল্ট্রি ফার্ম? ইয়েস ইয়েস স্যার, ডিফার্ম হবে। ক্লিনিক? নো স্যার। হ্যাঁ ক্লিনিক হবে, ক্লিনিক হবে। ওরা ব্যবসা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ইয়েস স্যার, ক্লিনিক। সরকারি হাসপাতাল, পিজি হাসপাতাল ইত্যাদি কথা বলে, ঢাকা মেডিকেল, জি স্যার। এগুলো কিন্তু বলা যাবে না। কিন্তু প্রাইভেট যে সকল ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে এগুলো ব্যবসা প্রতিষ্ঠান। ইয়েস স্যার। তাহলে কত কত হবে? 2 এবং 3। 2 এবং 3। 2 3 ঘোড়ার ঘ স্যার। হ্যাঁ ঘোড়ার ঘ। তারপর হচ্ছে ব্যবসায় হলো, ব্যবসায় সবাই শোনো, আচ্ছা প্রজনন শিল্পের অন্তর্গত হলো, প্রজনন শিল্পের অন্তর্গত জি স্যার। দেখিতে মাছের রেণু উৎপাদন। প্রজনন মানে হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধি বুঝতে বুঝায়। মাছের রেণু উৎপাদন হবে কি? ইয়েস স্যার। জি স্যার। হাঁস মুরগির খামার? না স্যার। জি স্যার। না স্যার, হবে না। হাঁস মুরগির খামারের ডিম, হাঁস মুরগির খামার হবে হবে হবে। হ্যাঁ। আর ফলমূল চাষ কি হবে? না স্যার। না স্যার। না এটা হবে না, ফলমূল চাষ হবে না। এখানে মাছের রেণু উৎপাদন এবং হাঁস মুরগির খামার আমাদের প্রজনন শিল্পের মধ্যে পড়ে। ঠিক আছে, যদি স্পষ্ট যদি বুঝায়। হ্যাঁ বলো। স্যার ফলমূল চাষেও তো স্যার ইয়া হইতাছে, যে উৎপাদন হইতাছে। কিন্তু ফল কিন্তু নতুন গাছ উৎপাদন হচ্ছে না, বংশবৃদ্ধি হচ্ছে না। স্যার হাঁস মুরগির খামারে যদি ডিম উৎপাদন না করে স্যার, তাইলে? সেটা তো তোমাকে বলে নাই, স্পষ্ট বলে নাই। যদি স্যার প্রজনন দ্বারা কি শুধু উদ্ভিদ জাতিকেই বোঝানো হয়? না না না, প্রজনন মানে বংশবৃদ্ধি, জন্মগ্রহণ। তো জন্মগ্রহণ তো হয় উদ্ভিদ এবং প্রাণীর, নাকি? জি জি স্যার। রাইট, হ্যাঁ। তাহলে উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধি যদি বোঝায়, একটা থেকে আরেকটি বৃদ্ধি পাবে। তার কারণ আমাদের যে হাঁস মুরগির খামারগুলো রয়েছে সেখানে কিন্তু হাঁসের মুরগির বাচ্চাও কিন্তু আমাদের বৃদ্ধি ঘটে ওখানে, বুঝতে পারছো? তো সেখানে সেটাও হচ্ছে হাঁস মুরগির খামার। আচ্ছা পরে নেক্সট ক্লাস কার বলো তো দেখি? নেক্সট ক্লাস হইলো স্যার স্ট্যাটিস্টিক্স। ও স্ট্যাটিস্টিক্স। আচ্ছা তাহলে তো ওই সময় তো বোঝা যাবে না, আমাকে এখনই ঢুকতে হবে ক্লাসে। দাঁড়াও একটু প্রেজেন্টটা নিয়ে নেই। আচ্ছা কোনো অসুবিধা নেই, আমি একটু চালিয়ে যাই, ওই আইডি থেকে যুক্ত হই আগে। আচ্ছা এরপর আসো দেখি, ব্যবসায় হলো, খেয়াল করবে অপশন গুলো। আচ্ছা এমসিকিউ আমরা বাদ দিয়ে দিই। আর হ্যাঁ, এমসিকিউ তোমরা সবগুলো দাগাবা। এমসিকিউ সবগুলো দাগাতে হবে। এমসিকিউ সবগুলো দাগাতে হবে। আমরা এবার ক্রিয়েটিভ কোশ্চেনে চলে যাই। একটা প্রশ্নের উত্তর আমরা সলিউশন করি, একটা বা দুটা।
একরামুল কি জয়েন করেছে? একরামুল এই ছেলেটা আমাকে কোনো তথ্য দেয়নি এখনো, ক্লাসও করছে না। আচ্ছা, ক্লাসে অ্যাবসেন্ট কোনোভাবেই মানা যাবে না। তোমার সুবিধার জন্য আমি সবকিছুই করব, কিন্তু ক্লাসে অ্যাবসেন্ট তুমি থাকবা যেন তেন ভাবে, এটা হবে না। প্রতিষ্ঠানের করা নিষেধ, আর আমি উপস্থিতি নিচ্ছি, খেয়াল রাখবা। এবার আসো দেখি সৃজনশীল প্রশ্নে 1 নম্বর। দেখো, লেখাপড়া শেষ করা দুই বান্ধবীর একজন মিস ইতি, দেখো খুঁজে পাও কিনা তোমাদের বইয়ের মধ্যে। লেখাপড়া শেষ করা দুই বান্ধবীর একজন মিস ইতি অর্থ থাকা সত্ত্বেও প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানা বিপদের কথা চিন্তা করে ব্যবসায় নামলো না। আচ্ছা, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক অনেক বিপদ আসতে পারে, তার মানে ব্যবসার কোন বৈশিষ্ট্য এখানে খুঁজে পাচ্ছ এখানে, বলো তো দেখি। স্যার আপনার বইয়ে কত নম্বর কোশ্চেন একটু বলবেন? আমার বইয়ে তো 1 নম্বর। তোমাদের আমি নতুন বই এখনো পাইনি, তো নতুন বই সংগ্রহ করলে তোমাদের সাথে মিলে যাবে। 56 পৃষ্ঠা দেখো, 56 পৃষ্ঠা, 56 পৃষ্ঠা সৃজনশীল 1। হ্যাঁ স্যার এটা ঝুঁকির কথা বলা হচ্ছে। রাইট, হ্যাঁ, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানা বিপদ মানে নানা ধরনের ঝুঁকির কথা বিবেচনা করে ব্যবসায় নামলো না। কিন্তু অপর বান্ধবী মিস বিথি স্বাধীনভাবে চলা এবং দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজ পুঁজি এবং ব্যাংক ঋণের মাধ্যমে একটা পোশাক কারখানা গড়ে তোলেন। দেখো, নিজ পুঁজি ও ব্যাংক ঋণের মাধ্যমে একটা কি করলো বলো দেখি, একটা পোশাক কারখানা গড়ে তোলেন। বর্তমানে তিনি 11টি পোশাক শিল্পের মালিক এবং দেশের অন্যতম একজন করদাতা। আচ্ছা, একজন কি ঝুঁকি নিয়েছে আর একজন ঝুঁকি নেয় নাই, ঠিক কিনা বলো তো দেখি? ঠিক স্যার। ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তোমাকে ক নম্বর হচ্ছে শুধু জ্ঞানের অংশ, শুধু জ্ঞানের অংশ, অর্থাৎ ক নম্বরে একটি অংশ আছে, সৃজনশীলের একটি অংশ জ্ঞানের অংশ। যেমন প্রত্যক্ষ সেবা কাকে বলে, তাহলে তোমাকে প্রত্যক্ষ সেবার ডাইরেক্ট একটা সংজ্ঞা তোমাকে লিখতে হবে। আমি কিন্তু বলছি না বই থেকে হুবহু তোমাকে মুখস্থ করে লিখতে হবে। তুমি মানে হচ্ছে ওই যে একটি বাক্যের কি আছে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো মেনটেন করে অর্থপূর্ণ যে কোনো একটি বাক্য যা আমার প্রত্যক্ষ সেবাকে নির্দেশ করে, এরকম হলেই আমি কিন্তু তোমাকে মার্ক দেব। 2 নম্বর হচ্ছে এখানে 2টি পারা লেখার কোনো সুযোগ নেই। 2 নম্বর হচ্ছে জ্ঞান এবং অনুধাবন, 2টি অংশ আছে। অর্থাৎ প্রথমে জ্ঞান, 2টি অংশের প্রথম অংশটা জ্ঞান, এর জন্য সঠিক হলে 1 মার্ক পাবে। 2 নম্বর অংশটা হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে, যা প্রথম অংশের উপরে লিখবে, দ্বিতীয় অংশটা সঠিক হলে তুমি আরেক মার্ক পাবে, অর্থাৎ 2 মার্ক পাবে। সামাজিক ব্যবসায় ভিন্ন ধরনের ব্যবসায় কেন, তা সামাজিক ব্যবসায় একটি ভিন্ন ধরনের ব্যবসায়, তা সামাজিক ব্যবসায় কাকে বলে তুমি সেটা লিখবে। এরপরে সামাজিক ব্যবসায় ভিন্ন ধরনের ব্যবসায় কারণ হচ্ছে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এখানে যারা অর্থ বিনিয়োগ করে তারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করে, কিন্তু সামাজিক ব্যবসা এমন একটি ব্যবসায় যেখানে যিনি অর্থ বিনিয়োগ করবেন তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্য নয়, বরং সমাজের কল্যাণ সাধন এবং দারিদ্র দূরীকরণের জন্য অর্থ বিনিয়োগ করেন। এবং একটি নির্দিষ্ট সময় পরে প্রতিষ্ঠান যখন স্বাবলম্বী হবে সেখানে তখন তিনি বিনিয়োগকৃত অর্থই শুধু ফেরত পাবেন, মুনাফার কোনো অংশ পাবেন না। ঠিক আছে, এ কারণেই সামাজিক ব্যবসায় একটি ভিন্ন ধরনের ব্যবসা। তাহলে এইভাবে যদি তুমি 2টা প্যারা লিখো তাহলে তুমি ফুল মার্কস পাবে, অর্থাৎ এখানে 2 মার্ক পাবে। গ নম্বর দেখো, গ নম্বর প্রশ্নের উত্তর আমি কিন্তু উত্তরটা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা কি বুঝতেছো আমার কথা? জি স্যার। গুড, না বুঝলে আমাকে একটু বলবে। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে গ নম্বর, উদ্দীপকের ইতি ব্যবসার কোন বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লিপ্ত হলো না? কোন বৈশিষ্ট্যের কারণে? এর যে বৈশিষ্ট্যের কথা বলেছে প্রথম লাইনে তোমাকে ওটাই কথা বলতে হবে। তাহলে কোন বৈশিষ্ট্য আমরা দেখেছি? বিথির ব্যাপারে ঝুঁকি স্যার। ইতি ব্যবসার কোন বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লিপ্ত হলো না? ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকি এবং অনিশ্চয়তা আমরা দেখেছি না একটা ইয়াতে বৈশিষ্ট্যের মধ্যে? জি স্যার। রাইট, তোমাকে উত্তর লিখতে হবে যে উদ্দীপকের ইতি ব্যবসায়ের ঝুঁকি ও অনিশ্চয়তার কারণে ব্যবসায় লিপ্ত হলো না। ঝুঁকি ও অনিশ্চয়তা বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লিপ্ত হলো না। ঠিক আছে, ঝুঁকি এবং অনিশ্চয়তা বিদ্যমান থাকার কারণে ব্যবসায় লিপ্ত হলো না, এটা তোমাকে লিখতে হবে। এখন যদি অনেকেই লেখার মধ্যে অনেকেই কিছু কৌশল খাটায়, ভাবে যে আমি কোনো না কোনো ভাবে স্যারকে একটু ধোকা দিব বা এইভাবে লিখবো, পেজের পর পেজ লিখবো এইভাবে,
যে উদ্দীপকের ইতি ব্যবসার কোন বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লিপ্ত হলো না তার নিচে ব্যাখ্যা করা শুরু হলো। এরপরে সে নিচে ব্যাখ্যা করা শুরু করলো, উদ্দীপক লিখলো পুরোটাই। এরপরে সে বললো যে এই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, আলটিমেটলি কোনো উত্তর লেখে নাই। কত মার্ক পাবে? 1 মার্ক স্যার। 0 মার্ক। 0 মার্ক, 0 পাবে। ঠিক আছে। আর ওই যে উদ্দীপকে ইতি ব্যবসার কোন বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লিপ্ত হলো না, নিচে তা ব্যাখ্যা করা হলো, এটি উত্তরের কোনো অংশ নয়, সুতরাং এটা লেখাই যাবে না এখানে। এটা লিখে তুমি কালি নষ্ট করছো, সময় নষ্ট করছো, এগুলো লেখা যাবে না। তাহলে লিখতে হবে কি, উদ্দীপকের ইতি ব্যবসার ঝুঁকি অনিশ্চয়তার কারণে ব্যবসায় লিপ্ত হলো না। তারপরে দ্বিতীয় পারে তুমি লিখবে ঝুঁকি অনিশ্চয়তা কাকে বলে, ব্যবসার অনেকগুলো বৈশিষ্ট্যের কথা উপস্থাপন করবে। এরপরে তৃতীয় পারে তুমি লিখবে যে যেহেতু প্রাকৃতিক অনেক অপ্রাকৃতিক অনেক ধরনের বিপদ অর্থাৎ ঝুঁকির কথা বলা হয়েছে, আর এই ঝুঁকি সংগঠিত হতে পারে বলেই সে ব্যবসার করতে রাজি হলো না, তার মানে হচ্ছে যে তার ঝুঁকি ও। আচ্ছা, সবাই বুঝতেছো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে কেন লাইনটা কেটে গিয়েছিল? স্যার আর তো সময় নাই আজকে বেশি। হ্যাঁ, সময় শেষ করে দেবো। তাহলে এটাই হলো তোমাকে। তারপরে তৃতীয় পারে তুমি লিখবে উদ্দীপকে ঝুঁকি অনিশ্চয়তার বিষয়ে কথা বলা হয়েছে কিনা। তারপরে ব্যবসায়ী বিধিকে প্রতিষ্ঠিত ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করেছে, তাই না? ব্যবসায়ী বিধিকে প্রতিষ্ঠিত দেশের অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করেছে। যেহেতু এটা একটা কমেন্ট করে দিয়েছে, এই বুঝতে পারছো? দেখো এটা কিন্তু একটা ডাইরেক্ট একটা ওরা একটা কমেন্ট উপস্থাপন করে দিয়েছে। তাহলে এই কমেন্টের সাথে তোমার মতামত উপস্থাপন করতে হবে, হ্যাঁ বা না। ঠিক আছে, উক্তিরই যথার্থ এরকম কথা লিখতে হবে। আমি তো উদ্দীপক করে দেখলাম যে হ্যাঁ উক্তিরই যথার্থ, ব্যবসায়ী তাকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তার কারণ ব্যবসার সকল বৈশিষ্ট্য নিয়ে সে শিল্প কারখানা প্রতিষ্ঠা করেছে, এখন সে 11টি শিল্প প্রতিষ্ঠানে মালিক। ঠিক আছে, তাহলে এইটার কথা তোমরা বলবে। তাহলে তোমরা একটু হোমওয়ার্ক নিয়ে নাও বাবা। নেক্সট ক্লাস আছে আমাদের থার্সডে। এই হোমওয়ার্ক গুলো একটু আমি জিজ্ঞাসা করব, সেই প্রশ্নের উত্তর দিতে হবে যাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করব। ওকে স্যার। হোমওয়ার্ক নাও 1 থেকে 5 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখবে। গ এবং ঘ, ক খ মুখস্থ করবে, গ এবং ঘ এর জ্ঞানের অংশটুকু লিখবে। অর্থাৎ তুমি ধরতে পারছো কিনা যে ঝুঁকি এবং অনিশ্চয়তা বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লিপ্ত হলো না, জাস্ট এই লাইনটুকু লিখবে এখানে। পারবে না? 1 থেকে 5 কি সৃজনশীল? হ্যাঁ, 1 থেকে 5 সৃজনশীল, সিকিউ 1 থেকে 5 আর এমসিকিউ সবগুলো। হ্যাঁ, তোমাদের টাইম শেষ, তোমাদেরকে আর ঘ লিখবো। হ্যাঁ, গ এবং ঘ, ক খ মুখস্থ থাকবে।